সকলকে স্বাগত জানাই লার্ন উইথ যতীন্দ্র ইউটিউব চ্যানেলে। আজ আমরা শুরু করতে চলেছি জীবন বিজ্ঞান বা বায়োলজির একটি নতুন চ্যাপ্টার, মানুষের পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম। এই ডাইজেস্টিভ সিস্টেম বা মানুষের পরিপাকতন্ত্র আমরা শুরু করতে গেলে প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেখা আছে, মুখ থেকে মলদ্বার পর্যন্ত খাদ্যনালী এবং সংশ্লিষ্ট অঙ্গ সমবায়ের মানব পরিপাকতন্ত্র গঠিত, যার মূল কাজ খাদ্য পরিপাক করা। তাহলে যে ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্র আছে সেটার মূল কাজ কি? তার মূল কাজ হলো খাদ্যকে পরিপাক করা। সেটা কোথা থেকে শুরু হয়? আমাদের মুখ থেকে শুরু হয় এবং সেটা শেষ হয় কোথায়? মলদ্বারে। এবং এই যে এর মাঝে কিছু অঙ্গগুলি রয়েছে যার সমবায়ে এই পরিপাকতন্ত্রটা গঠন হয়। এই সংশ্লিষ্ট অঙ্গগুলি কি আছে আমরা এখানেই দেখতে পাচ্ছি যে প্রথমে আমাদের মুখে খাদ্য প্রবেশ করে এবং সেখান থেকে কি হয়, এই খাদ্য নালী দিয়ে আমাদের পাকস্থলীতে পৌঁছায় এবং পাকস্থলীর পরে আমাদের আসে কি? যকৃৎ। সেখান থেকে বিভিন্ন ধরনের উৎসেচক নিঃসৃত হয় এবং এরপরে চলে যায় আমাদের ক্ষুদ্রান্ত, বৃহদান্ত এবং সবশেষে আমাদের মলাশয় বা মলদ্বার দ্বারা আমাদের খাদ্য পরিপাকের পরে যে অবশিষ্ট অংশ পড়ে থাকে সেটা বাইরে বেরিয়ে যায়। তাহলে এখানে কি বলেছে একবার দেখে নিই আমরা। এখানে বলেছে যে মানুষের মুখ থেকে মলদ্বার পর্যন্ত খাদ্যনালী এবং সংশ্লিষ্ট অঙ্গ সমবায়ে মানব পরিপাকতন্ত্রটি গঠিত। তাহলে এই মানব পরিপাকতন্ত্র গঠিত হতে গেলে কি লাগবে? আমার মুখ লাগবে। মুখের পরে হচ্ছে খাদ্যনালী এবং খাদ্যনালীর পরে খাদ্যনালীর এই যে রয়েছে খাদ্যনালীর পরে রয়েছে আমাদের বিভিন্ন অঙ্গ সামগ্রী। একে একসঙ্গে আমরা কি বলছি? পাচনতন্ত্র। তাহলে পাচনতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র, আর ইংরেজিতে বলছি আমরা ডাইজেস্টিভ সিস্টেম। মানুষ উদ্ভিদের মতো খাদ্য উৎপাদন করতে পারে না। তাহলে কি মানুষ কি করতে পারে না? উদ্ভিদের মতো খাদ্য উৎপাদন করতে পারে না, কারণ আমরা জানি যে মানুষ হচ্ছে পরভোজী। কারণ নিজের খাদ্য যারা নিজেরা তৈরি করতে পারে না তাদেরকে আমরা বলি পরভোজী, এবং যারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে বা উৎপাদন করতে পারে তাদেরকে বলি আমরা স্বভোজী। যেমন উদ্ভিদ হচ্ছে এক প্রকার স্বভোজী, কারণ তারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। তাই এখানে পরে বলেছে খাদ্যের উপর জন্য মানুষ অন্য উদ্ভিদ বা প্রাণীর উপর নির্ভরশীল, তাই এদের স্বপরভোজী বলা হয়। মানুষের বিভিন্ন পুষ্টি উপাদান, প্রোটিন বা ভিটামিন এর প্রয়োজন হয়, যা বিপাকের মাধ্যমে খাদ্য থেকে মানুষ গ্রহণ করে এবং চেবানোর সাথে সাথে, অর্থাৎ আমাদের মুখের মধ্যে যে খাবারটা প্রবেশ করালাম তার সঙ্গে সঙ্গে দাঁত দিয়ে যখন আমরা চাবাচ্ছি, সেই চাবানোর সাথে সাথে খাবার লালার সাথে মিশে যায় এবং এই মেশার সঙ্গে সঙ্গে আমাদের বিপাক ক্রিয়ার প্রথম ধাপ শুরু হয়ে যায়। অর্থাৎ যখনই আমরা কোনো কিছু মুখের মধ্যে প্রবেশ করাচ্ছি এবং চেবাতে শুরু করেছি, এবং যে আমাদের লালা গ্রন্থি আছে, এর পরে আমরা পড়বো তিনটে লালা গ্রন্থি আছে, যে প্যারোটিড গ্রন্থি, সাবলিঙ্গুয়াল গ্রন্থি এবং সাব ম্যান্ডিবুলার গ্রন্থি। সেখান থেকে আমাদের পাচক রস নিঃসরণ হবে এবং পাচক রস যখন খাদ্যের সঙ্গে মিশে যাবে সেটাই হচ্ছে আমাদের বিপাক ক্রিয়ার প্রথম ধাপটি শুরু হয়ে যাবে। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। এরপরে যাব আমরা এখানে কি বলেছে যে আমাদের পরিপাকতন্ত্র বা মানুষের পরিপাকতন্ত্র 6টি অঙ্গ নিয়ে গঠিত। সেই 6টি অঙ্গ কি কি? একটা হচ্ছে মুখ, একটা হচ্ছে খাদ্যনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত এবং মলদ্বার। তাহলে এই 6টি অঙ্গ দ্বারা আমাদের পরিপাকতন্ত্র গঠিত। তাহলে এরপরে আমাদের প্রথম অঙ্গটা কি? তাহলে হচ্ছে মুখ। আর এই মুখের মধ্যেই আমাদের কি রয়েছে? মাউথ ক্যাভিটি, তার মধ্যে রয়েছে দাঁত, জিহ্বা এবং লালারস। এই তিনটের প্রত্যেকটারই কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দাঁত আমাদের কি করবে? যে খাদ্যটা খাচ্ছি সেটাকে টুকরো টুকরো হিসাবে ভেঙে দেবে, এবং জিহ্বা কি করবে? সেটার স্বাদ গ্রহণ করবে, এবং লালারস কি করবে? লালারস নিঃসৃত হবে যেটা এই খাদ্যের সঙ্গে মিশে যাবে। মিশে গিয়ে সেটা কি হবে? খাদ্যনালীর মধ্য দিয়ে আমাদের পাকস্থলীতে প্রবেশ করবে। তাহলে আমাদের প্রথম টপিক হচ্ছে মুখগহ্বর বা মুখ। মুখ আছে, মুখের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি দাঁত, জিহ্বা এবং এর সঙ্গে সঙ্গেই রয়েছে বিভিন্ন অন্যান্য অংশ। এবার দাঁত যখন আমরা পড়বো, মানুষের দাঁত এটা হচ্ছে সবচাইতে শক্ত অংশ,
তাহলে দাঁত যেটা আছে মানবদেহের সবচাইতে শক্ত অঙ্গ। প্রাপ্তবয়স্কদের মুখগহ্বরে উপর এবং নিচের চোয়ালে সাধারণত 16টি করে মোট 32টি দাঁত থাকে। তাহলে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আমাদের মোট দাঁত কটা হচ্ছে 32টা। কিভাবে? ওপরের চোয়ালে এই যে যে চোয়াল আছে, ওপরের চোয়ালে এখানে আছে কটি? 16টি, এবং নিচের চোয়ালে আছে কত? মোট আছে 16টি। টোটাল মিলে হচ্ছে 32টি। এবং শিশুদের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে কটা আছে? 20টা। কারণ কি? শিশুদের ক্ষেত্রে আমরা এর পরে দেখব দাঁতকে দাঁতকে আমরা 4টি ভাগে ভাগ করব। 4টি ভাগে ভাগ করব। সেই 4 ধরন কি কি? একটা হচ্ছে কর্তন বা ইনসিজর, আরেকটা কি আছে? খেনাইন, এবং হচ্ছে প্রিমোলার, এবং আরেকটা হচ্ছে মোলার। তাহলে এখানে কি আছে? ইনসিজর, খেনাইন, প্রিমোলার এবং মোলার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি কর্তন দাঁত বা ইনসিজর, এই দাঁতের মোট কি কটা সংখ্যা আছে? 8টি। টোটাল আছে 8টি হচ্ছে ইনসিজর। এবং শিশুদের ক্ষেত্রেও কটা থাকে? শিশুদের ক্ষেত্রেও 8টি থাকে। খেনাইন এই দাঁত কি কটা থাকে? এই দাঁতের কাজ কি? এই দাঁত হচ্ছে খাবার ছেঁড়ার কাজে ব্যবহার করা হয়। এবং এর সংখ্যা কটা? এর সংখ্যা হচ্ছে 4টি। এবং শিশুদের ক্ষেত্রেও কটা থাকবে? 4টি। এরপরে প্রিমোলার দাঁত যেটা আছে, এই দাঁত কি করে? আমাদের চর্বণ বা পেষণ উভয় কাজে কাজ করে। এই চর্বণ বা পেষণের কাজে যে প্রিমোলার দাঁত আছে, এটা আমাদের ক্ষেত্রে বা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে থাকে 8টি, কিন্তু শিশুদের ক্ষেত্রে থাকে 0টি। অর্থাৎ এই প্রিমোলার দাঁত শিশুদের ক্ষেত্রে থাকে না। এবং পেষণ দাঁত বা মোলার এই দাঁত থাকে কি? এই দাঁতের কাজ কি? এই দাঁতের কাজ হচ্ছে চর্বণ করা। তাই এর সংখ্যা কটা থাকে? এর সংখ্যা হচ্ছে 12টি। পুরুষ প্রাপ্তবয়স্কদের মধ্যে থাকবে কটা? 12টি। কিন্তু শিশুদের ক্ষেত্রে থাকবে কটা? 8টি। অর্থাৎ 8। ইংরেজিতে এটা 8, বাংলাতে এই 8। তাহলে 8টি থাকবে শিশুদের ক্ষেত্রে। তাহলে শিশুদের ক্ষেত্রে 8 আর 4 12, আর 8 কতগুলো? টোটাল থাকছে 20টি। এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে থাকছে 32টি। এই দাঁতের যে ভাগ আছে সেইটা আমি নিচে আরেকবার ভালো করে দেখাচ্ছি। এই যে প্রাপ্তবয়স্কদের দাঁতের সংখ্যা কতগুলো আছে? আমি বললাম 8টি, খেনাইন হচ্ছে 4টি, প্রিমোলার হচ্ছে 8টি, এবং মোলার হচ্ছে 12টি। কিন্তু শিশুদের ক্ষেত্রে বা দুধে দাঁতের ক্ষেত্রে ইনসিজার আছে 8টি, খেনাইন আছে 4টি, প্রিমোলার আছে 0টি, এবং মোলার আছে 8টি। এদের জানার কনসেপ্ট কি আছে? প্রশ্ন আসতে পারে যে উপরের পাটিতে আমাদের ইনসিজার কটি আছে? তাহলে উপরের দিকে আছে আমার কটা? এখানে দেখতে পাচ্ছি আমার 2টো, আর এখানে 2টো আছে 4টে। নিচেতে কতগুলো থাকে? 4টে। এই যে যে এইখানে যে ছবিটা দেওয়া আছে, এটাকে যদি আমি 4 খণ্ডে ভাগ করে দিই, তাহলে এখান থেকে আমরা ভালো করে বোঝাতে পারবো। এইখানে এই যে যে প্রথম সামনের দাগ আছে, এইটাকেই কন্তর বা কর্তন দাঁত বা ইনসিজার বলা হচ্ছে। এবং এরপরে এই যে একটা এবং এইখানে এই দুটো মিলে হচ্ছে আমার কি? খেনাইন। এবং একইভাবে নিচের ক্ষেত্রে এইটা এবং এইখানে যে দাঁতটা আছে, এই দুটো মিলে হচ্ছে আমার কি? এই দুটো মিলে হচ্ছে খেনাইন। এবং এর পরে যে দুটো দাঁত রয়েছে, এইটা এবং এই পাশে দুটো, টোটাল হচ্ছে কটা? 4টা। এটা হচ্ছে উপরের পাটিতে, এবং নিচের পাটিতে যেটা হচ্ছে আমার এইখান থেকে যদি আমি ভাগ করি, তাহলে এই যে যে দুটো দাঁত রয়েছে এবং এই পাশের আমার এই যে যে দুটো দাঁত রয়েছে, এদেরকে বলবো আমরা প্রিমোলার দাঁত। আর দাঁত এইখানে রয়েছে আমার কতগুলো? এখানে 3টে, এখানে 3টে, 6টা। এবং এই পাশে আছে কটা? 3টে, এবং এখানে আছে 3টে। তাহলে এই টোটাল 6টা 6টা 12টা আছে আমাদের মোলার দাঁত। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমাদের মুখগহ্বরের মধ্যে কি কি অংশ আছে? এক আছে জিহ্বা আছে, আর একটা দাঁত আছে, এবং বিভিন্ন লালারসের গ্রন্থি আছে। এবং এই যে যে দাঁতের কাজ কি? আমাদের যে খাবার আছে, আমরা ইনসিজার দাঁতে এটা কি? খাবারের টুকরোকে টুকরো করে দেয়। এবং ছেদন দাঁত আছে যেটা, এটা ছেঁড়ার জন্য ব্যবহার করা হয়। এবং যে প্রিমোলার দাঁত আছে, অগ্রপেশন দাঁত, এটা পেশার জন্য বা চাবানোর জন্য বা চর্বণ করার জন্য উভয় কাজে ব্যবহার করা হয়। এবং পেষণ দাঁত যেটা আছে, খাদ্যবস্তুকে শুধুমাত্র চর্বণ করার জন্যই ব্যবহার করা হয়। তাহলে আমরা এখান থেকে আরো জানতে পারলাম যে শিশুদের ক্ষেত্রে দাঁতের সংখ্যা মোট কটি? টোটাল হচ্ছে 20টি। এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে উপরের পাটি এবং নিচের পাটি মিলে টোটাল হচ্ছে 32টি। এবং শিশুদের ক্ষেত্রে কোন দাঁতটা থাকে না? প্রিমোলার দাঁতটা থাকে না। এবং মোলার দাঁত 4টে কম থাকে। সেই 4টে কি? আমরা যেটাকে বলি আক্কেল দাঁত, সেই আক্কেল দাঁতটা যেটা আমাদের পরবর্তীতে ওঠে, সেই 4টি মোলার দাঁত শিশুদের ক্ষেত্রে থাকে না।
আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। এরপরে দাঁত সম্পর্কে কিছু আমরা নোট পড়বো, সেটা কি হচ্ছে দেখো, শিশুদের মধ্যে ইনসিজার গুলি প্রথম বৃদ্ধি পায়, অর্থাৎ ইনসিজার একদম প্রথমে দেখবো যে শিশুদের ক্ষেত্রে, মাড়ির ক্ষেত্রে একদম প্রথমে সামনের দিকে দাঁত তৈরি হয়। তাহলে এই যে যে ইনসিজার গুলি সেটা প্রথম তৈরি হয়, এবং মানুষের দাঁতের মধ্যে মোলার দাঁত সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। তাহলে কোন দাঁতটা? মোলার দাঁতটা আমার সবচাইতে বেশি বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ একদম পেছনের দাঁত যেটা আছে সেইটা। এরপরে কি বলেছে, মাংসাশীরা ক্যানাইন দাঁতকে সবচেয়ে বেশি ব্যবহার করে। এই কারণেই যে বাঘ আছে, কুকুর আছে, বেড়াল আছে, এদের ক্যানাইন দাঁতটা যেটা আছে সেটা সবচেয়ে বড় হয়। এবং দাঁতের বাইরের স্তরকে কি বলা হয়? এই যে দাঁতের যে বাইরের স্তরটা আছে, এই বাইরের স্তরকে বলা হচ্ছে কি? এনামেল। এই যে যে সাদা কালারের যে জায়গাটা আছে, এই পুরোটাই হচ্ছে আমাদের কি? এই পুরোটাই হচ্ছে এনামেল। তাহলে এইটা হচ্ছে কি? এনামেল। এনামেল। এবং এরপরে এনামেল কি দিয়ে? ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম ফসফেট দ্বারা গঠিত। তাহলে প্রশ্ন আসতে পারে এনামেলের উপাদান কি? ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম ফসফেট। এরপরে বলেছে কি, ফ্লুরিন এটা কি এনামেল স্তরকে রক্ষা করে, অর্থাৎ এই যে যে আমাদের সাদা উপরের এনামেল স্তর আছে, এই স্তরকে কে রক্ষা করে? ফ্লুরিন। এইবার জলে যদি ফ্লুরিনের পরিমাণ কমে যায় তাহলে কি হয়? দাঁত আমাদের ক্ষয় পেতে থাকে। তাহলে কি এনামেলের পরিমাণ যদি কমে যাবে তাহলে পরে কি আমাদের দাঁত ক্ষয় পেতে থাকবে। এবং এনামেল যদি সরি জলে ফ্লুরিনের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কি হয়? ফ্লুরোসিস রোগ হয়। এই ফ্লুরোসিস রোগটা কি? দাঁত হলুদ হয়ে যাওয়া। তাহলে দাঁত হলুদ হয়ে যাওয়া এটা রোগ হচ্ছে ফ্লুরোসিস রোগ। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে দাঁতের যে বিভিন্ন অংশগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে পড়বো। তাহলে একদম ওপরে এটাকে পড়লাম কি? এনামেল। এরপরে প্রধান দাঁতের এরপরে হচ্ছে ডেন্টিন। এই যে যে অংশটা রয়েছে এই অংশটাকে বলা হচ্ছে ডেন্টিন। এই যে কালো কালারের যেটা আমি করে দিচ্ছি এই অংশটাকে বলা হচ্ছে কি? ডেন্টিন। তাহলে এখানে আমরা এটাকে কি বললাম? এই যে যে সাদা অংশ রয়েছে এটাকে বলছি আমরা এনামেল। এরপরে এর ভেতরের যে অংশটা রয়েছে এইটাকে বলছি আমরা ডেন্টিন। এবং এরপরে যে দন্তমজ্জা, এই যে যে এই অংশটাকে বলছে কি আমাদের দন্তমজ্জা। দন্তমজ্জা ইংরেজিতে বলছে পাল্প। এবং এরপরে যে এই যে ব্লু কালারের বা সবুজ, সরি ব্লু বলছি, সবুজ কালার, গ্রিন কালারের যে অংশটা রয়েছে, এই যে যে দাঁতের পাশে আমাদের যে ডেন্টেন রয়েছে, ডেন্টানের পাশে যেগুলো রয়েছে এইটাকে বলছে কি আমাদের? এইটাকে বলছে সিমেন্ট। দাঁত প্রধানত ডেন্টিন নামক শক্ত উপাদান দিয়ে তৈরি। তাহলে প্রধান কি উপাদান দিয়ে? ডেন্টিন দিয়ে হচ্ছে দাঁতটা তৈরি। এনামেল। এনামেল কি বলেছে? দাঁতের মুকুট অংশ ডেন্টিনের উপরিভাগে। তাহলে এই যে যে আমাদের ডেন্টিন আছে এই ডেন্টিনের উপরিভাগে এই যে অংশটা রয়েছে এটাকে বলছি এনামেল নামক কঠিন উপাদান থাকে। এনামেল এবং ডেন্টিন ক্যালসিয়াম ফসফেট এবং ক্যালসিয়াম কার্বনেট ও ফ্লোরাইড দিয়ে তৈরি। তাহলে আমাদের যে এনামেলটা আছে এটা কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম ফ্লোরাইড দিয়ে তৈরি। এরপরে দন্তমজ্জা, এটি ডেন্টিনের ভিতরে ফাঁপা নরম অংশ। তাহলে এই যে ফাঁপা নরম অংশ রয়েছে এটাকে বলছে কি? দন্তমজ্জা। এর ভিতরে ধমনী, শিরা ও স্নায়ু এবং নরম কোষ থাকে। তাহলে এর মধ্যে কি থাকে? শিরা, ধমনী এবং নরম কোষ। এরপরে যে সিমেন্ট, সিমেন্ট নামক পাতলা আবরণ দাঁতের মূল অংশে, এই যে যে মূলটা রয়েছে এখান থেকে শুরু করে আমার এই পর্যন্ত যে মূল অংশটা রয়েছে এটা ডেন্টিনকে আবৃত করে রাখে। তাহলে ডেন্টিনকে আবৃত করে রাখে কে? সিমেন্ট। এরপরে বলেছে যে কৃত্রিমভাবে দাঁতের ক্ষয় ভরাট করবার জন্য, অর্থাৎ আমাদের দাঁত যদি ক্ষয়ে যায় তাহলে ডাক্তাররা সেটাকে ভরাট করে দেয়। সেটাকে ভরাট করার জন্য কি ব্যবহার করা হয়? অ্যামালগাম ব্যবহার করা হয়। সেই অ্যামালগাম মিশ্রণটা কি? এইচজি এবং অন্যান্য পদার্থের মিশ্রণ হচ্ছে অ্যামালগাম। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছে। এর পরে যাব আমাদের পরের অংশ, আমাদের পরিপাকতন্ত্রের পরের অংশ হচ্ছে জিহ্বা। এরপরে বলেছে জিহ্বা বা টাং। জিভের একটি স্বাদকারক যুক্ত অঙ্গ, অর্থাৎ এর মধ্যে স্বাদকারক রয়েছে। একদম পেছনে যেটা সেটা হচ্ছে তেতো, এবং একদম পাশে যেটা রয়েছে এই পাশে এবং এ পাশে রয়েছে কত কি? এই পাশে হচ্ছে সোর, অর্থাৎ টক। এই পাশে এবং এবং এর পরে যে অংশটা রয়েছে এইটা হচ্ছে সুইট বা মিষ্টি। এটা হচ্ছে কি?
লবণ বা নোনতা। একদম পেছনে যেটা আছে সেটা হচ্ছে তেতো। তাহলে যে আমাদের স্বাদকারক গুলো রয়েছে সেটার বিভিন্ন অংশ কোনগুলো কি, একদম পেছনে আছে তেতো, দু সাইডে রয়েছে টক, এবং একদম সামনে রয়েছে নোনতা বা লবণাক্ত, এবং মাঝ এই নোনতার পরে এই অংশটা রয়েছে সুইট বা মিষ্টি। এরপরে বলেছে কি, যে জিহ্বা পেশিবহুল একটি অঙ্গ, কারণ আমরা কি জিহ্বাকে নাড়াচাড়া নিজেদের ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারি, তাই যে জিহ্বা আছে এটা কি একটা পেশিবহুল অঙ্গ। এরপরে বলেছে জিহ্বাতে প্রায় 2000 থেকে 3000 স্বাদকরক থাকে, অর্থাৎ এখানে যে স্বাদ আমরা টেস্ট করি এই স্বাদকরক হিসাবে কত থাকে, 2000 থেকে 3000 থাকে। এর ফলে বলেছে জিহ্বা দৈর্ঘ্য প্রায় 10 সেন্টিমিটার হতে পারে। তাহলে জিহ্বার দৈর্ঘ্য কত, 10 সেন্টিমিটার হতে পারে। জিহ্বা গলার হাইড্রেট হাড়ের সঙ্গে, আমাদের গলার যে হাইড্রেট হাড় রয়েছে তার সঙ্গে যুক্ত থাকে। ছেলেদের তুলনায় মেয়েদের ক্ষেত্রে স্বাদকারকের সংখ্যা বেশি থাকে, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে স্বাদকারক বেশি থাকবে এবং ছেলেদের ক্ষেত্রে কম থাকবে। ছেলেদের ক্ষেত্রে ক্ষেত্রে কম থাকবে। কিসের সংখ্যা, আমাদের যে স্বাদকারক আছে সেটার সংখ্যা কম থাকবে। তাহলে এইটা গেল আমাদের কি, জিহ্বা। এরপরে আসছে কি আমাদের লালাগ্রন্থি। লালাগ্রন্থি কি বলছে, যে বিপাক বিপাক ঠিক মুখ থেকে শুরু হয়, যেখানে লালা গ্রন্থি লালা নিঃসৃত করে, যাতে দু ধরনের উৎসেচক পাওয়া যায়। তাহলে লালা গ্রন্থি থেকে আমাদের কি হয়, দু ধরনের লালা নিঃসৃত হয়, সেটা কি হচ্ছে, যে টায়োলিন এবং মল্টেজ। এছাড়াও লালায় আরেকটি উৎসেচক থাকে যেটি হচ্ছে অ্যামাইলেজ। তাহলে লালাতে কটি উৎসেচক পেলাম, উৎসেচক হচ্ছে 3টি। এক হচ্ছে কি টায়োলিন, দুই হচ্ছে আমাদের মল্টেজ, তিন হচ্ছে অ্যামাইলেজ। আমি আগেই বলেছিলাম যে আমাদের যে বিপাক ক্রিয়া সেটা মুখের থেকে শুরু হয়, কখন শুরু হয়ে যায়, যখনই আমাদের খাবারের সঙ্গে লালা রস মিশ্রিত হয়ে যায়। তাই বলছে কি, যে লালায় অ্যামাইলেজ নামক একটি উৎসেচক থাকে, যা খাদ্যের স্টার্চকে মল্টেজে রূপান্তর করে। অর্থাৎ খাদ্যের মধ্যে যে স্টার্চটা থাকে সেটাকে অ্যামাইলেজ মিশ্রিত হয়ে সেটাকে কিসে পরিবর্তন করছে, মল্টেজে পরিবর্তন করছে। অর্থাৎ আমাদের বিপাক ক্রিয়া শুরু হয়ে গেছে। এরপরে মানুষের গড়ে প্রতিদিন প্রায় 1.5 লিটার লালা নিঃসৃত হয় করে, অর্থাৎ আমাদের এই লালা গ্রন্থি থেকে প্রায় 1.5 লিটার করে লালা প্রতিদিন নিঃসৃত হয়। এটি আম্লিক, পিএইচ এর মান কত, 6.8। তাহলে প্রশ্ন আসতে পারে যে লালার পিএইচ এর মান কত, তাহলে লালার পিএইচ এর মান কত পেলাম, লালার পিএইচ এর মান পেলাম 6.8। এবং আমরা জানি যে পিএইচ স্কেলে 0 থেকে কত, 0 থেকে 14 পর্যন্ত স্কেল আছে। যদি 7 স্কেল হয়, তাহলে পিএইচ স্কেল কত আছে, পিএইচ স্কেল আছে আমার 0 থেকে 14। যদি 7 হয় সেটা হচ্ছে নিউট্রাল, যেমন জল, এবং 7 থেকে যখনই নিচে আসবে সেটা অ্যাসিড, এবং 7 থেকে যখনই ওপরে যাবে সেটা হচ্ছে ক্ষার। তাই আমাদের এখানে কত আছে, 6.8। তাই লালা রসটা কি অ্যাসিড প্রকৃতির হয়। লালাই এর মান এর চেয়ে নিচে নেমে গেলে, অর্থাৎ লালাই এর মান বলতে পিএইচ এর মান, পিএইচ এর মান 6.8 এর থেকে যদি কমে যায় তাহলে দাঁতের ক্ষয় শুরু হতে হয়। অর্থাৎ 5.5 এর নিচেই যদি আমাদের পিএইচ চলে যায়, 5.5 এর নিচে যদি চলে যায় তাহলে কি হবে, আমাদের দাঁতের ক্ষয় হতে শুরু করবে। বেশি সময় ধরে রুটি চিবিয়ে খেলে তা মিষ্টি হয়ে যায়, কারণ রুটিতে থাকা স্টার্চ মল্টেজে পরিণত হয়। অর্থাৎ আমাদের যে রুটি খাই সেই রুটিটাকে যদি বেশিক্ষণ ধরে আমরা চেবাতে থাকি তাহলে সেটা কি হবে, মিষ্টি হয়ে যাবে, কারণ কি সেটি আমাদের মল্টেজে পরিণত হবে। এরপরে লালা গ্রন্থিকে আমরা 3টি ভাগে ভাগ করি, আগেই বলেছি। একটা হচ্ছে প্যারোটিড লালা গ্রন্থি, অর্থাৎ এই যে সবচাইতে বড় যে গ্রন্থিটা আছে এটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি, এবং সবচাইতে ছোট যেটা আছে এটা হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি, এবং এর পরে যেটা আছে সেটা হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্রন্থি। সাবম্যান্ডিবুলার গ্রন্থি।
প্যারোটিড গ্রন্থির অবস্থান কোথায়? কানের ঠিক কাছাকাছি হচ্ছে প্যারোটিড গ্রন্থি অবস্থিত। সাবলিঙ্গুয়াল হচ্ছে জিহ্বার নিচে অবস্থিত এবং সাবম্যান্ডিবুলার হচ্ছে চোয়ালে, নিচের চোয়ালে অবস্থিত এবং এটি সর্বোচ্চ লালা উৎপন্ন করে। প্রায় কত পার্সেন্ট? 60 থেকে 70% লালা উৎপন্ন করে কি এই সাব ম্যান্ডিবুলার লালা গ্রন্থি। লালা রস খাদ্যে উপস্থিত কিছু ব্যাকটেরিয়াকে মারতে সাহায্য করে, অর্থাৎ আমাদের খাবারে যদি কোনো কি থাকে, কোনো ব্যাকটেরিয়া থাকে, সেটা মারতে সাহায্য করবে কে? আমাদের এই লালা গ্রন্থি। লালা রসে খাদ্যে উপস্থিত কার্বোহাইড্রেট বা শর্করা পাচনে সাহায্য করে, অর্থাৎ আমাদের যে খাদ্যের উপাদানগুলি আছে, কি কি উপাদান আছে? একটা আছে আমাদের কার্বোহাইড্রেট, একটা আছে প্রোটিন, আর একটা আছে ফ্যাট। এই তিনটের মধ্যে কার্বোহাইড্রেট কিসের দ্বারা আমাদের পাচন ঘটলো বা পরিপাক ঘটলো? সেটা হচ্ছে লালা রসের মাধ্যমে। তাহলে এখানে যে লালা রস আছে, এই লালা রসের কাজ কি? আমাদের যে খাদ্যে ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়াকে মারতে সাহায্য করে এক। আর হচ্ছে কি, কার্বোহাইড্রেট শর্করা বা শর্করাকে পাচনে সাহায্য করে। আমরা জানি খাদ্যের উপাদানে কি কি থাকে, একটা হচ্ছে কার্বোহাইড্রেট, আরেকটা হচ্ছে প্রোটিন, এবং আরেকটা হচ্ছে কি ফ্যাট। এই প্রোটিন এবং ফ্যাট আমাদের যে লালা রস আছে সেটি দ্বারা পাচন ঘটে না, কিন্তু যে আমাদের কার্বোহাইড্রেট আছে সেটি কি আমাদের এই লালা রস দ্বারা পাচন শুরু হয়ে যায়। এরপরে বলেছে যে আমাদের যে খাদ্যটা পেলাম, সেই খাদ্যটা কি হয়? খাদ্যনালীর মাধ্যমে পাকস্থলীতে পৌঁছে যায় এবং এই খাদ্যনালীর দৈর্ঘ্য কত? প্রায় 25 সেন্টিমিটার। আর খাদ্যনালীতে যে টিস্যুগুলো থাকে তাকে সেগুলোকে কি বলে? এপিথেলিক্যাল টিস্যু নামে পরিচিত, যেটা তারা আমাদের কি খাদ্যনালী নির্মিত আছে। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। এরপরে যাচ্ছি। এরপরে বলেছে পাকস্থলীতে বিপাক, অর্থাৎ আমাদের যে খাদ্য মুখগহ্বর থেকে গ্রাসনালীর মধ্য দিয়ে পাকস্থলীতে এসে পৌঁছালো, পাকস্থলীতে যে পাঁচ ক্রস আছে, পাকস্থলীতে যে পাক রস আছে, তার পিএইচ এর মান কত? তার পিএইচ এর মান হচ্ছে আমার কত? 1.5 থেকে 2.5। আমাদের যে কারেন্ট যে টেকনিক্যাল এক্সাম হয়েছিল, সেই এক্সামেই প্রশ্ন ছিল যে পাকস্থলীতে যে পাকরসটি থাকে তার পিএইচ এর মান কত। তাহলে 1.5 থেকে 2.5। এই আলমিক পরিবেশে খাদ্যের কণা ভেঙে খাদ্য থেকে প্রয়োজনীয় পুষ্টি শোষণ করে সাহায্য করে, অর্থাৎ এই যে যে অম্লীয় পরিবেশ, এটা কি করে? আমাদের যে খাদ্য আসলো সেই খাদ্যটা এসে এই অ্যাসিডের সঙ্গে মিশে গিয়ে আরো ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়, যার থেকে পুষ্টি শোষণে সাহায্য হয়। এরপরে বলেছে কি, পাকস্থলীতে অত্যন্ত আম্লিক পরিবেশে পাচন গ্রন্থি থেকে থাকা পাচক রস নিঃসরণ করে এটি হালকা হলুদ আম্লিক তরল। তাহলে যে আমাদের পাচক রসটা আছে সেটা কিরকম? হালকা হলুদ আম্লিক তরল। এর মধ্যে কি থাকে? এর মধ্যে পেপসিন এবং রেনিন নামক উৎসেচকও থাকে এর মধ্যে। তাহলে আমাদের যে পাচক রস আছে সেই পাচক রসে কি থাকে? পেপসিন এবং রেনিন। এবং প্যারাইটাল কোষ থেকে, অর্থাৎ পাকস্থলীতে যে প্যারাইটাল কোষ আছে সেখান থেকে ক্লোরিন অর্থাৎ সিএল এবং হাইড্রোজেন আয়ন নিঃসরণ অর্থাৎ এইচ, যেখান থেকে আমার এইচ প্লাস এবং সিএল মাইনাস যুক্ত হয়ে পরস্পরে কি উৎপন্ন করবে? এইচসিএল উৎপন্ন করবে, এইচসিএল উৎপন্ন করে এবং এই হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে, যা অণুজীবকে হত্যা করতে সাহায্য করে। অর্থাৎ আমাদের খাবারের মধ্যে যে সমস্ত অণুজীবগুলো রয়েছে সেই অণুজীবগুলোকে কি করে? হত্যা করতে, অর্থাৎ মারতে সাহায্য করে কি? আমাদের এই হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবং এই হাইড্রোক্লোরিক অ্যাসিডে আমাদের লালা রসে কি ছিল? টায়োলিন ছিল। সেই টায়োলিনের যে বিপাক ক্রিয়া সেটা কোথায় গিয়ে শেষ হবে? আমাদের পাকস্থলীতে। কিসের দ্বারা শেষ হবে? এইচসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা শেষ হবে। সেটাই এখানে বলেছে যে আমাদের যে টায়োলিন আছে সেই টায়োলিনের বিক্রিয়া কে শেষ করবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এরপরে বলেছে কি, পেপসিন প্রোটিনকে ভেঙে পেপটোনে পরিণত করে। তাহলে প্রশ্ন আসতে পারে যে পেপসিন ভেঙে পেপটোনে গঠন করে কোথায়? কোথায় সংগঠিত হয়? তাহলে আমাদের পাকস্থলীতে সংগঠিত হয়। রেনিন, রেনিন কি করে? কাইসিনোজেনকে ভেঙে ক্যাসিনে পরিণত করে। তাহলে কি করে? রেনিন ক্যাসিনোজেনকে ভেঙে ক্যাসিনে পরিণত করলো এবং প্রোটিনকে ভেঙে পেপসিন পেপটোনে পরিণত করলো। এটা কোথায় ঘটিত হলো? আমাদের পাকস্থলীতে ঘটিত হলো। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা পড়লাম কি আজকে? আমাদের মুখ থেকে শুরু করে আমরা কোথায় গেলাম? আমাদের দাঁত। দাঁত কি করে? আমাদের খাদ্যগুলোকে ছোট ছোট টুকরো করে দেয়। আমাদের দাঁতের প্রকারভেদ করলাম। দাঁতকে আমরা কটি ভাগে ভাগ করি? 4টি ভাগে ভাগ করি: ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার এবং মোলার।
প্রাপ্তবয়স্কদের জন্য কতগুলো দাঁত ছিল? 32টি, এবং অপ্রাপ্ত অর্থাৎ শিশুদের ক্ষেত্রে ছিল 20টি। শিশুদের মধ্যে কোন দাঁতটি খুঁজে পাওয়া যায় না? সেটা হচ্ছে প্রিমোলার দাঁত। এবং কোন দাঁত কম থাকে? সেটা হচ্ছে মোলার দাঁত কম থাকে। এরপরে গেলাম আমাদের জিহ্বা। জিহ্বাতে বিভিন্ন ধরনের স্বাদকারকগুলো থাকে। সেই স্বাদকারকগুলো কি কি আছে? আমাদের একদম পেছনে আছে তেতো, এবং একদম সামনে আছে লবণ বা নোনতা। দু সাইডে আছে কি টক জাতীয়, এবং নোনতার পেছনেই রয়েছে আমাদের হচ্ছে কি আমাদের মিষ্টির স্বাদকারক। আমাদের জিহ্বাতে প্রায় স্বাদকারকের সংখ্যা কত? 2000 থেকে 3000। ছেলেদের ক্ষেত্রে কম থাকে, মেয়েদের ক্ষেত্রে আমাদের বেশি থাকে। এরপরে আমরা লালারস পড়লাম। লালারসের মধ্যে যে সমস্ত উপাদানগুলি রয়েছে কি কি? টায়োলিন, মল্টেজ এবং অ্যামাইলেজ। অ্যামাইলেজ কি করে? আমাদের খাদ্যের সঙ্গে, স্টার্চের সঙ্গে যুক্ত হয়ে কি করে? মল্টেজে পরিণত করে, যে কারণে আমরা রুটি যদি বেশিক্ষণ ধরে চাবাই সেটাকে মিষ্টি লাগে। এছাড়া আমাদের লালারস দ্বারা কার্বোহাইড্রেট বা শর্করা পাচনে সুবিধা হয়। এরপরে আমাদের খাদ্য গ্রাসনালী দিয়ে বা খাদ্যনালী দিয়ে আমাদের পাকস্থলীতে চলে আসে। পাকস্থলীতে কি থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ HCl, পেপসিন এবং রেনিন। HCl এর আমাদের এখান থেকে পাচক রসের আমাদের পিএইচ এর মান কত? 1.5 থেকে 2.5। আর আমাদের এখানে কি হয়? পাকস্থলীতে প্রোটিন যেগুলো থাকে সেই প্রোটিন বিপাকে সাহায্য করে, কারণ প্রোটিনই পেপসিনের সঙ্গে যুক্ত হয়ে পেপটন গঠন করছে। তাহলে আমাদের প্রোটিন সংশ্লেষ হচ্ছে আমাদের কোথায়? পাকস্থলীতে। কার্বোহাইড্রেট কোথায় সংশ্লেষ হচ্ছে? আমাদের লালারসের দ্বারা। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাসকে আমরা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনকে প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাছাড়া আমাদের আজকে যে ক্লাসটা করলাম তার পিডিএফ যদি পেতে হয়, তাহলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে, সেখানে যুক্ত হয়ে আমাদের এই পিডিএফ কে কালেক্ট করতে পারো। তো আজকের ক্লাসকে এখানে শেষ করলাম। জয় হিন্দ।